রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সতী। আজকে গল্পের তৃতীয় পর্ব। বছর 2 গত হইয়াছে। নির্মলা অনুসন্ধান করিয়া জানিয়াছে যে খবরের কাগজের খবর ঝুটা নয়। লাবণ্য যথার্থই পাবনার মেয়ে স্কুলের পরিদর্শক হইয়া আসিতেছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত হইতে ফিরিয়া ছোট বোন উমাকে জানাইল যে রাত্রের ট্রেনে তাহাকে বিশেষ জরুরি কাজে কলিকাতায় যাইতে হইবে। ফিরিতে বোধ হয় 3-4 বিলম্ব হইবে। বিছানা এবং প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়া ঠিক করিয়া রাখা হয়। দিন 15 হইল স্বামী স্ত্রীতে বাক্যালাপ বন্ধ ছিল। রেলওয়ে স্টেশন দূরে। রাত্রি 8টার মধ্যেই মোটরে বাহির হইয়া পড়িতে হইবে। সন্ধ্যার পরে সে মোকদ্দমা দরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে গুছাইয়া লইতেছিল। নির্মলা আসিয়া প্রবেশ করিল। হরিশ মুখ তুলিয়া চাইয়া দেখিল, কিছু বলিল না। নির্মলা ক্ষণকাল মৌন থাকিয়া প্রশ্ন করিল, আজ কলিকাতায় যাচ্ছ নাকি? হরিশ কইল, কেন? কেন আবার কি? মক্কেলের কাজ, হাইকোর্টে মকদ্দমা আছে। চলো না, আমিও তোমার সঙ্গে যাই। তুমি যাবে? গিয়ে কোথায় থাকবে শুনি? নির্মলা কইল, যেখানে হোক। তোমার সঙ্গে গাছতলায় থাকতেও আমার লজ্জা নেই। কথাটি ভালো এবং সতী স্ত্রীরই উপযুক্ত, কিন্তু হরিশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখাইয়া দিল। কহিল, তোমার লজ্জা না থাক, আমার আছে। আমি গাছতলার পরিবর্তে আপাতত কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠব স্থির করেছি। নির্মলা বলিল, তাহলে তো ভালোই হলো। তার বাড়িতেও স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধে হবে না। হরিশ কইল, না, সে হবে না। বলা নেই কওয়া নেই, বিনা আহ্বানে পরের বাড়ি তোমাকে নিয়ে গিয়ে আমি উঠতে পারবো না। নির্মলা বলিল, পারবে না সে জানি, আমাকে সঙ্গে নিয়ে লাবণ্যের ওখানে ওঠা যায় না। হরিশ খেপিয়া গেল, হাত মুখ নাড়িয়া চিৎকার করিয়া কহিল, তুমি যেমন নোংরা তেমনই মন্দ। সে বিধবা ভদ্র মহিলা, আমিই বা সেখানে যাব কেন? সেই বা আমাকে যেতে বলবে কেন? তাছাড়া আমার সময় বা কই? কলিকাতায় গিয়ে পরের কাজে তো নিঃশ্বাস ফেলবারও ফুরসত পাবো না। পাবে গো পাবে। এই বলিয়া নির্মলা ঘর হইতে বাহির হইয়া গেল। দিন 3 পরে হরিশ কলকাতা হইতে ফিরিয়া আসিলে স্ত্রী কহিল, 4-5 দিন বলে গেলে 3 দিনেই ফিরে এলে যে বড়? হরিশ কহিল, কাজ চুকে গেল, চলে এলাম। নির্মলা জোর করিয়া একটু হাসিয়া প্রশ্ন করিল, লাবণ্যের সঙ্গে দেখা হয়নি বুঝি? হরিশ কহিল, না। নির্মলা অতিশয় ভালো মানুষের মতো জিজ্ঞাসা করিল, কলিকাতাতেই যদি গেলে একবার খবর নিলে না কেন? হরিশ জবাব দিল, সময় পায়নি। অত কাছাকাছি গেলে সময় একটুখানি করে নিলেই হতো। এই বলিয়া সে চলিয়া গেল। ইহার মাসখানেক পরে একদিন আদালতে বাহির হইবার সময় হরিশ ভগিনীকে ডাকিয়া কহিল, আজ আমার ফিরিতে বোধ করি একটু রাত হয়ে যাবে উমা। কেন দাদা? উমা কাছেই ছিল, আসতে বলিলেই চলিত, কিন্তু কণ্ঠস্বর উঁচুতে চড়াইয়া অদৃশ্য কাহাকেও লক্ষ্য করিয়া হরিশ উত্তর দিল, যোগিন বাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতে পারে। ফিরিতে দেরিই হইল। রাত্রি 12টার কম নয়। হরিশ মোটর হইতে নামিয়া বাহির ঘরে গিয়া প্রবেশ করিল। কাপড় ছাড়িতে ছাড়িতে শুনিতে পাইল, স্ত্রী উপরে জানলা হইতে সোফারকে ডাকিয়া বলিতেছে, আব্দুল, যোগিন বাবুর বাড়ি থেকে এলে বুঝি? আব্দুল কহিল, নেই মাইজি, স্টেশন সে আতে হে। স্টেশন? স্টেশন কেন? গাড়িতে কেউ এলো বুঝি? আব্দুল কহিল, কলকাতা সে এক মাইজি और বাচ্চা আয়া। কলকাতা থেকে? বাবু গিয়ে তাদের নিয়ে এসে বাসায় পৌঁছে দিলেন বুঝি? আব্দুল হাঁ বলিয়া জবাব দিয়া গাড়ি আস্তা বলে লইয়া গেল। ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল।
এরূপ সম্ভাবনার কথা যে তাহার মনে হয় নাই তাহা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যা বলিতে অনুরোধ করিতে সে কিছুতেই পারিয়া ওঠে নাই। রাত্রে শোবার ঘরের মধ্যে একটা কুরুক্ষেত্র কাণ্ড হইয়া গেল। পরদিন সকালেই লাবণ্য ছেলে লইয়া এই বাটিতে আসিয়া উপস্থিত হইল। হরিশ বাইরের ঘরে ছিল। তাহাকে কহিল, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, চলুন আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। একবার সে এমনও বলিতে চাহিল যে এখন অত্যন্ত কাজের তাড়া, কিন্তু সে অজুহাত খাটিল না। তাহাকে সঙ্গে করিয়া আনিয়া স্ত্রীর সহিত পরিচয় করাইয়া দিতে হইল। বছর 10 ছেলে এবং লাবণ্য। নির্মলা তাহাদের সমাদরে গ্রহণ করিল, ছেলেকে খাবার খাওয়াইতে দিল এবং তাহার মাকে আসন পাতিয়া সযত্নে বসাইল। কহিল, আমার সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। লাবণ্য ইহার উত্তর দিয়া বলিল, হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি ক্রমাগত বারব্রত আর উপবাস করে করে শরীরটাকে নষ্ট করে ফেলেছেন। এখনো তো বেশ ভালো দেখাচ্ছে না। নির্মলা সহাস্যে কহিল, বাড়ানো কথা, কিন্তু এ আবার উনি কবে বললেন? হরিশ তখনও কাছে দাঁড়াইয়া ছিল। সে একেবারে বিবর্ণ হইয়া উঠিল। লাবণ্য কহিল, এবার কলিকাতায় খেতে বসে কেবল আপনারই কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে কিনা, ছাতের উপর থেকে চেঁচিয়ে ডাকলে শোনা যায়। নির্মলা বলিল, খুব সুবিধে তো। লাবণ্য হাসিয়া বলিল, কিন্তু তাতেই শুধু হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। বটে। লাবণ্য বলিল, আবার জাতের গোড়ামিও কম নেই। ব্রাহ্মদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্ত না। সমস্তই আমাকে নিজে রেঁধে নিজে পরিবেশন করতে হতো। এই বলিয়া সে হাসি মুখে সকৌতুকে হরিশের প্রতি চাইয়া বলিল, আচ্ছা, এর মধ্যে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল। তাহার মিথ্যাবাদিতা প্রমাণিত হওয়ায় তাহার মনে হইল এতদিনে মা বসুমাতা দয়া করিয়া বোধহয় তাহাকে জটরে টানিয়া লইতেছেন। কিন্তু পরমাশ্চর্য এই যে নির্মলা আজ ভয়ঙ্কর উন্মাদ কাণ্ড কিছু একটা না করিয়া স্থির হইয়া রহিল। সংশয়ের বস্তু অবিসংবাদী সত্যরূপে দেখা দিয়া বোধহয় তাহাকেও হতচেতন করিয়া ফেলিয়াছিল। হরিশ বাইরে আসিয়া স্তব্ধ পাংশুমুখে বসিয়া রহিল। এই ভীষণ সম্ভাবনার কথা স্মরণ করিয়া লাবণ্যকে পূর্বাহ্নে সতর্ক করিবার কথা বহুবার তাহার মনে হইয়াছে, কিন্তু আত্ম অবমাননাকর এই একান্ত মর্যাদাহীন লুকোচুরির প্রস্তাব সে কোনো মতেই এই শিক্ষিত ভদ্র মহিলাটির সম্মুখে উচ্চারণ করিতে পারে নাই। লাবণ্য চলিয়া গেলে নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকিয়া বলল, ছি, তুমি এমন মিথ্যাবাদী, এত মিথ্যে কথা বলো? হরিশ চোখ রাঙিয়া লাফাইয়া উঠিল, বেশ করি বলি, আমার খুশি। নির্মলা ক্ষণকাল স্বামীর মুখের প্রতি নিঃশব্দে চাইয়া থাকিয়া কাঁদিয়া ফেলিল। কহিল, বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, যদি কায় মনে সতী হই, আমার জন্য তোমাকে একদিন কাঁদতে হবে হবে হবে। এই বলিয়া সে যেমন আসিয়াছিল তেমনি দ্রুতপদে বাহির হইয়া গেল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।